আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ দেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব। গণসংবর্ধনায় তারেক রহমান। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এভারকেয়ার হাসপাতালে মায়ের শয্যা পাশে। 17 বছরে নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান। খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। কর্মী সমর্থকদের আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন নিরাপত্তায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। বিরচিত দেশে ফেরা অবিস্মরণীয় হয়ে থাকবে বলছেন দলের নেতাকর্মীরা। বিমানবন্দরে ফোনালাপে তারেক রহমানকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। সরাসরি মাঠের রাজনীতিতে ফেরায় জামায়াতের শুভেচ্ছা। রাজনৈতিক সহাবস্থান জোরদার হবে প্রত্যাশা এনসিপির। উত্থান পতনের মধ্য দিয়ে গেছে তারেক রহমানের 4 দশকের রাজনৈতিক জীবন। মামলা, নির্যাতন, বন্দি দশায় কেটেছে বেশিরভাগ সময়। এবং উৎসবের আমেজে পালিত হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ দেশের মানুষকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে, আর তা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে লাখো মানুষের দেয়া গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো উস্কানি ফাঁদে পা দেয়া যাবে না। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন দেশ গড়ে তুলতে দেশবাসী সহ সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। প্রস্তুত ছিল সভামঞ্চ। প্রিয় নেতাকে বরণ করে নিতে উপস্থিত লাখো জনতা। নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলেন তারেক রহমান। স্লোগান, করতালিতে জনস্রোত বরণ করে নিল প্রিয় নেতাকে। হাত নেড়ে সালাম জানিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। পরন্ত বিকেলে তারেক রহমান যখন সম্বর্ধনা মঞ্চে, পূর্বাচলের জনস্রোত তখন ছড়িয়ে পড়েছে একদিকে রূপগঞ্জ, অন্যদিকে বিমানবন্দর সড়ক। দৃষ্টিসীমা আর পাখির চোখে যেদিকে দেখা গেল মানুষ আর মানুষ। দেশের নানা প্রান্ত, শহর কিংবা গ্রাম, বিএনপি নেতাকর্মীদের গত কয়েকদিনের গন্তব্য যেন হয়ে উঠেছিল রাজধানীর পূর্বাচলের 36 জুলাই সড়ক। দীর্ঘ 1.5 যুগ পর তারেক রহমানকে এক নজর দেখতে এসেছেন নানা সাজে জাতীয় আর দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা। কাছ থেকে প্রিয় নেতাকে এক নজর দেখতে পেয়ে মুহূর্তেই দূর হয়ে গেছে নেতাকর্মীদের কয়েকদিনের ক্লান্তি, ভোগান্তি। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম আর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। দীর্ঘ 1.5 যুগ পর দেশের মাটিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, নানা ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থেকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে,
আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে আবেগ ঝরে পড়ে তারেক রহমানের কণ্ঠে। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। বক্তব্যের ইতি টানতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথকে অনুসরণ করে দেশ পরিচালনা করবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তারেক রহমান। তিনি এমন এক সময় বাংলাদেশে ফিরলেন যখন আগামী জাতীয় নির্বাচনে দলকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, বৈষম্যহীন, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই প্রত্যাশাও বিএনপিকে পূরণ করতে হবে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হয়। নেতাকর্মী, বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের সাফল্য ব্যর্থতার উপরই অনেকটা নির্ভর করবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গণসংবর্ধনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার কিছু আগে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে আসেন তারেক রহমান। এরপর বুলেট প্রুফ বাস থেকে নেমে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। প্রায় ১.৫ ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। পরে স্ত্রী ও মেয়ে সহ হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা হন তারেক রহমান। রাত ৮:৩০টার দিকে গুলশানের বাসভবনে প্রবেশ করেন তিনি। বাসায় ঢোকার আগে তার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, এই মুহূর্তে গুলশানের তারেক রহমানের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, তারেক রহমানের আজ আর কোনো কর্মসূচি কি রয়েছে, এ বিষয়ে আমাদেরকে কিছু জানান। সীমা, ঘরের ছেলে ঘরে ফিরেছে, এটা জিয়া পরিবারের জন্য স্বস্তির, আনন্দের। তবে ঘরের যে আসল সুখ যদি বলি, সেটি হচ্ছে যে ঘরে মা নেই। এটা একটা কষ্টের তারেক রহমানের পরিবারের জন্য, যেহেতু বেগম জিয়া এখন পর্যন্ত হাসপাতালে আছেন, তাকে ছাড়াই এই বাড়িতে উঠতে হয়েছে। তিনি এখন এই বাসায় অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি বিশ্রাম নিচ্ছেন। আজকে কোনো নেতাকর্মীর সাথে তিনি আর সাক্ষাৎ করছেন না। প্রায় ২০ ঘন্টার বেশি তিনি ভ্রমণ করেছেন। সেই ক্লান্তি এবং দেশে তাকে যে সময় অপেক্ষা করতে হয়েছে, সেই ক্লান্তি নিয়ে তারা বিশ্রামে আছেন, পুরো পরিবার বিশ্রামে আছে। আর নেতাকর্মী বা বাইরের কারো সাথে তিনি আজকে আর দেখা করছেন না। আমরা যতটুকু জানি যে তারেক রহমানের এই ফেরাকে কেন্দ্র করে ৩ দিনের একটা কর্মসূচি আছে। আগামীকালকে বাদ-জুমা তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং তারপরে সাভার স্মৃতিসৌধে যাবেন। শনিবার তিনি নির্বাচন কমিশন অফিসে যেতে পারেন ভোটার এবং এনআইডি কার্ডের জন্য, এবং নাও যেতে পারেন। তবে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই যোদ্ধাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন। একেবারেই কাছের ২-১ আত্মীয় তার সাথে দেখা করছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে বাড়ি ফিরতে পেরে তারেক রহমান খুবই উচ্ছ্বসিত। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি বাড়ি ফিরেছেন, অর্থাৎ ৬,৩১৪ দিন পর তিনি বাংলাদেশে অবতরণ করেছেন বা বাংলাদেশে ফিরেছেন। এটাতে তিনি খুবই স্বস্তি প্রকাশ করেছেন। এর একই সাথে তারেক রহমান ফেরার পরে যে উচ্ছ্বাস
দেখা দিয়েছে। একই সাথে তাকে বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তিনি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দল পরিচালনা করেছেন। অন্তত 4টি চ্যালেঞ্জ তার সামনে এই মুহূর্তে রয়েছে। প্রথমে হচ্ছে তাকে এখন সরাসরি দল পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু সামনে নির্বাচন, বিএনপিকে গুছিয়ে নিতে হবে, সেই নির্বাচনে দল যাতে ভালো করে সেই কলাকৌশল নিতে হবে এবং বিএনপির অনেকগুলো আসনে একাধিক প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আছে, তাদেরকেও একটা সমঝোতা নিয়ে আসতে হবে। এবং ফাইনালি যেটি অনেকে মনে করছেন যে 5 আগস্টের পর বিএনপির যে অবস্থায় চলে গেছে, কিছু কিছু জায়গায় বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে বেশ কিছু কাজের অভিযোগ রয়েছে যেগুলোতে মানুষের মধ্যে অসন্তুষ্টি আছে, সেই জায়গাগুলোকে শক্তভাবে তারেক রহমানকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি বলা যায় নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো তাকেই নিতে হচ্ছে, এই কারণে যে দলের চেয়ারপারসন বেগম জিয়া কিন্তু হাসপাতালে আছেন, তিনি অসুস্থ অবস্থায় আছেন, তিনি আসলে ঠিক কবে সুস্থ হবেন সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সে কারণে পুরো দায়িত্ব এখন তার কাঁধে রয়েছে। তারেক রহমানের ফেরা বিএনপির জন্য স্বস্তির এবং দেশের জন্য অনেকে স্বস্তি মনে করছেন, কারণ সামনে নির্বাচনে যদি বিএনপি ভালো করে বা বিএনপির পক্ষ থেকে ভালো ফলাফল আসে তাহলে হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা আছে। সেই নির্বাচনে জয় পরাজয়ের উপর নির্ভর করবে। সবকিছু মিলিয়ে বলা যায় যে বিএনপির যে নতুন শুরু হয়েছে, এই নতুন শুরু যাতে সুষ্ঠুভাবে হয়, অতীতে যেই কিছু কিছু অভিযোগ ছিল সেইগুলো পাশে রেখে যাতে সামনে দেশের জন্য এগিয়ে যায়, সেটাই হচ্ছে মানুষের এখন প্রত্যাশা। সীমায় ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, তারেক রহমানের বাসার সামনে থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। এর আগে দীর্ঘ প্রায় 1.5 যুগের প্রতীক্ষা শেষে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান। বেলা 11:40 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি। দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের। এ যেন মাটি মানুষের মাটিতে ফেরা। ইরসানুল গনি স্বজন ও মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর যে মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন, দেশে ফিরেই সবার আগে সে মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান। মা মাটি আর মাতৃভূমির প্রতি পরম ভালোবাসা আর মমত্ববোধে হৃদয়ের সমস্ত আবেগ ফুটে উঠেছিল তার চোখে মুখে। পায়ের জুতা খুলে মাটিতে দাঁড়ান তারেক রহমান। দীর্ঘদিনের অপেক্ষার পর স্বদেশের মাটি স্পর্শ করার অপ্রাপ্তিটা পূরণ করেন। এর আগে শঙ্কা আর সন্দেহের কুয়াশা সরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দলের কাণ্ডারিকে বরণ করে নেন সিনিয়র নেতারা। এরপর সার্বিক সহযোগিতার জন্য মুঠোফোনে প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। কিছুক্ষণ সময় কাটান পরিবারের সদস্যদের সাথে। এরপরই শুরু হয় তারেক রহমানকে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেট প্রুফ বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও বিমানবন্দরের ভিতরে জড়ো হন নেতাকর্মী আর উৎসুক জনতা। এ যেন জনতার প্রত্যাশা পূরণে এক মহানায়কের আগমন। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের এই টালমাটাল পরিস্থিতিতে তার এই আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে পূরণ হবে দেশবাসীর প্রত্যাশা, দেশ ফিরবে সঠিক কক্ষপথে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।
দীর্ঘ নির্বাসন শেষে এমন বিরচিত প্রত্যাবর্তন কে দেখেছে কবে? দেশের মাটি স্পর্শ করে সেই অভূতপূর্ব ঘটনার জন্ম দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনে বাঁধভাঙা উচ্ছ্বাস ভক্ত সমর্থকদের মাঝে। দেশে ফিরেই পেলেন ইতিহাসের নজিরবিহীন নিরাপত্তা আর লাখো মানুষের প্রাণ ঢালা সংবর্ধনা। জনপ্রিয়তার সীমা ছাড়িয়ে অসামান্য শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হলেন তারেক রহমান। মুশফিকুর রহমানের রিপোর্ট। শত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের জন্মভূমি নিজ দেশের মাটিতে ফেরা। কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজপথ কাঁপিয়ে এলেন নেতা। জনসমুদ্রের ঢেউ তুলে দেশ মাতৃকার বুকে সগৌরবে এগিয়ে চললেন বাংলা মায়ের সন্তান তারেক রহমান। একটি প্রজন্ম কখনোই স্বচক্ষে দেখেননি তাদের প্রিয় নেতাকে। তাই স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ইতিহাসের সাক্ষী হতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জনস্রোত পরিণত হয় জনমানুষের মহাসমুদ্রে। বিএনপিকে অনেক ভালোবাসি, সেজন্য আমি সিলেট থেকে ট্রেনে করে কালকে রাত্রে আসছি। এখন পর্যন্ত ওনার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আসছি। বিভিন্ন গ্রাম থেকে প্রান্ত থেকে পায়ে হেঁটে ভেনে রিকশায় যে যেভাবে পারছে শুধু ঢাকার দিকে ধাবিত হচ্ছে। সে মাদারী বোর্ড থেকে লোক দেখলাম আসতেছে, নরসিংদীর লোক আসতেছে, ব্রাহ্মণবাড়িয়ার লোক আসতেছে, সারা বাংলাদেশের লোক, কত লোক হেঁটে হেঁটে আসতেছে। তার যে আগমনে যদি তারা উল্লসিত না থাকতো, এই শীতকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে উপস্থিত হতো না। সারা পৃথিবীর মানুষ আজকে অপেক্ষা ছিল জনাব তারেক রহমান বাংলাদেশের আগমনে। বাংলাদেশে আসবে, সেই দিন থেকে এই দেশের গণতন্ত্র, সেই দিন থেকে এই দেশের নির্বাচনী ব্যবস্থাপনা ফিরে আসবে। দেশে নেমেই যেন ভক্ত সমর্থকদের হৃদয় কাড়লেন তারেক রহমান। কালো কাঁচে আবৃত গাড়িতে না উঠে নেতাদের সাথে নিয়ে উঠলেন বিশেষ বাসে। দীর্ঘ সময় হাত নাড়িয়ে প্রতি উত্তর দিলেন ভক্তদের ভালোবাসার। উৎসবের মতন ঈদের আনন্দের চেয়ে বেশি দেশটা দেখেন পুরো হাসি দিয়ে ফেলছে না তারেক রহমান আসার পর সারা দেশ হাসি দিচ্ছে। আমি ওকে দেখতে পারবো, এটা আমি আনন্দিত খুব। দেশের মানুষের জন্য ওনার যে পরিকল্পনা, আমার মনে হয় যারা বাংলাদেশের মানুষের উপকার ছাড়া অন্য কিছু হবে না। গণতন্ত্রের গুণগত মান পরিবর্তন হবে, এটা আমি আশা করছি। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেওয়া হয় ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এগিয়ে যান সমাবেশ স্থলের দিকে। একটা প্রজন্মের পুনরায় দেশ নিয়ে আশাবাদী হওয়ার প্রত্যাশা তারেক রহমানকে ঘিরে। আগামীর বাংলাদেশের পরিবর্তনের আশার আলো হবেন তারেক রহমান। সেই আশায় বুক বাঁধছেন কর্মী সমর্থকরা। দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে তার ভক্ত সমর্থকদের এই আনন্দের জোয়ার। তারা বলছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে দেওয়া এবং সর্বোপরি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে তাদের নেতা কাজ করবেন। আগামী নির্বাচনে তার নেতৃত্বেই এগিয়ে যাবে বিএনপি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 4 দশকের রাজনৈতিক জীবন অতিবাহিত হয়েছে নানা উত্থান পতন আর চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে। বাবা রাষ্ট্রপতি আর মা প্রধানমন্ত্রীর রক্তে যার রাজনীতি, তিনি রাজনীতিবিদ হবেন, এটাই স্বাভাবিক। তবে কাছ থেকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন আর মুদ্রার উল্টো পিঠে মামলা, নির্যাতন, কারাবাস সবই দেখতে হয়েছে তারেক রহমানকে। 1/11 আর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে দেশের সন্তান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেছেন মইনুল আহসান। এরপর তারেক রহমান 90 দশকের শুরুতেই মায়ের ছায়ায় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে হাতেখড়ি তরুণ তারেক রহমানের। আনুষ্ঠানিকভাবে দলের নাম লিখিয়েছেন তারও 2 বছর আগে 88 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে। ধানের শীষের পক্ষে 1991 সালে জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন জিয়াউর রহমান, খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। 2001 সালে জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের নেপথ্যে বিশাল ভূমিকা ছিল তারেক রহমানের। ভবিষ্যৎ নেতার আগমনী বার্তা পেয়ে
পরের বছরই দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয় তাকে। দায়িত্ব নিয়েই সারা দেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সাড়া ফেলে দেন তরুণ তারেক রহমান। আমাদের জীবন একটি, এই জীবনকে মানুষ এবং দেশের জন্য আমরা উৎসর্গ করি। তারেক রহমানের ব্যক্তি বা রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালের আলোচিত 1/11-এ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার সময় সে বছরের 7 মার্চ ক্যান্টনমেন্টের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাকে। মামলা, ভয়াবহ শারীরিক নির্যাতনে বিপর্যস্ত তারেক রহমান প্রায় 1.5 বছর কারাভোগের পর 2008 সালে জামিনে মুক্ত হয়ে স্ত্রী সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। সেদিন থেকেই শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবনের। 2009 সালে তার অনুপস্থিতিতেই দলের 5ম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় তাকে। 2018 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে পুরোপুরি দলের নেতৃত্বের হাল ধরেন তারেক রহমান। প্রবাস থেকেই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন বিএনপির দ্বিতীয় শীর্ষ এ নেতা। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে নেতাকর্মীদের মামলা, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, নানা প্রলোভনের মধ্যেও দলের ঐক্য ধরে রাখা ছিল তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। 2024-এর দুনিয়া কাঁপানো জুলাই গণঅভ্যুত্থানে নেপথ্যে থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সফল করতে তারেক রহমানের অসামান্য অবদানের কথা বারবার উঠে এসেছে সমন্বয়ক ছাত্র নেতাদের মুখে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যখন আগামী বছরের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথে হাঁটছে, তখন তারেক রহমানকে ঘিরেই বিএনপি নেতাকর্মী সহ দেশের অসংখ্য মানুষ নতুন স্বপ্ন বুনছে। আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। তিনি কি পারবেন মানুষের এই বিপুল প্রত্যাশা পূরণ করতে? অনেকের মতে তারেক রহমানের নেতৃত্বের সাফল্য ব্যর্থতার উপরই অনেকটা নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে এক ফোনালাপে দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসতে পারায় ডক্টর ইউনূসকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সময় তাকে দেশের মাটিতে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমানের ফেরা এবং দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, 17 বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন তার আরেক রাজনৈতিক সহকর্মী তারেক রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা তার কি পরিকল্পনা আছে এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামায়াত নজর রাখবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করে তাকে স্বাগত জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে অতীতে রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার হয়ে তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার দেশে ফেরার অধিকার পুনরুদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই নতুন বাংলাদেশের লক্ষ্য এবং তারেক রহমানের প্রত্যাবর্তন সুস্থ রাজনৈতিক সহাবস্থান ও প্রতিযোগিতার সংস্কৃতি জোরদার করবে বলেও বিশ্বাস করে এনসিপি।
খ্রিস্ট ধর্ম অবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরাও যথাযথ ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছেন দিনটি। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। 5 তারকা হোটেলগুলোতেও চলছে নানা আয়োজন। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে এই সময় উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ 5 আসন থেকে নির্বাচনের সার্বিক খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুস সালাম। নারায়ণগঞ্জ সদর এবং বন্দরকে নিয়ে এই 5 আসনটি গঠিত। এই আসনে এ পর্যন্ত কিন্তু 12 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি, এনসিপি, জামাত সহ অন্যান্য দলগুলো রয়েছে। আর সদর আসনকে ঘিরে তীরমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের মাঠের যে আবেগ, সে আলোচনা সেগুলো কিন্তু সৃষ্টি হয়নি। এখানে 12 জনের পর্যন্ত যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন তারা কিন্তু কতটুকু নির্বাচনের মাঠে থাকবেন সেটা কিন্তু সময় বলে দেবে। এই ছিল ভোটের গাড়িতে নারায়ণগঞ্জের থেকে আমাদের সর্বশেষ অবস্থা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুর 4 থেকে ভোটের সার্বিক খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা হাজির হয়েছি ফরিদপুর 4 আসনে। আপনারা জানেন যে ফরিদপুর 4 আসনটি 3টি উপজেলা নিয়ে গঠিত। সেটি হচ্ছে ফরিদপুরের সদরপুর, ভাঙ্গায় এবং চরবদ্রুশন, এই 3টি উপজেলা নিয়ে গঠিত এই আসন। যারা আগামীতে ফরিদপুরের এই যে 4 আসন রয়েছে, 4 আসনের মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন, তাদের কিন্তু তারা ভোট দিতে চান, এমনটি কিন্তু তারা বলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই তারা এই মনোনয়নপত্র সংগ্রহের আগে থেকেই কিন্তু প্রার্থীরা আমরা দেখেছি যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল ফরিদপুরের 4 আসন থেকে নির্বাচনের আমার কাছে সবশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিকেলে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়ন ফর্ম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসেন, শহর জামায়াত সেক্রেটারি আসম আব্দুল মালেক। নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও ইতোমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা 1 আসনে নির্বাচনের শক্ত অবস্থানে আছেন সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন। তবে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী জামায়াতের প্রার্থী উপজেলা আমির মনিরুল হক বাহালুল। এছাড়া স্থানীয়দের মন জয় করতে কাজ করছেন এনসিপি, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও। দীর্ঘ 39 বছর পর লোহাগড়া সরকারি কলেজে এইচএসসি 86 ব্যাচের স্মৃতির মহামিলন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন 86 ব্যাচের শিক্ষার্থীরা। জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহামিলন। অনুষ্ঠানে নানা স্মৃতিচারণ, শিক্ষকদের সম্মাননা প্রদান ও প্রয়াতদের স্মরণ করে সমবেদনা জানানো হয়। নড়াইল থেকে জহির ঠাকুরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। কনকনে শীতের কুয়াশা ভেজা সকালে লোহাগড়া সরকারি কলেজে শুরু হয় দিনব্যাপী আয়োজন। এইচএসসি 86 ব্যাচের সবাই একসাথে শৃঙ্খলা ও দায়িত্ব নিয়ে পুরো অনুষ্ঠানের আয়োজন করেন। জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি লোহাগড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মূল পর্ব।
আহ্বায়ক কমিটির বক্তব্য ও উদযাপন পর্ষদের পরিচিতদের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের বীর শহীদ ও প্রয়াত বন্ধুদের স্মরণে মাল্যদান কর্মসূচি পালন করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা প্রদান এবং প্রয়াত বন্ধুদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এ সময় বক্তব্য রাখেন এস.এম. শরীফুজ্জামান, এস.এম. হায়াতুজ্জামান, আনিসুর রহমান কামাল, মোশাররফ হোসেন, মাহফুজা নাসরিন তুহিন ও নৌশাদ লস্কর। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এই পুনর্মিলনী কেবল আনন্দের আয়োজন নয়, এটি বন্ধুত্ব, মানবিক এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষার এক সম্মিলিত প্রয়াস। আমরা সবাই ৮৬ এই স্লোগানকে ধারণ করে এইচএসসি ১৯৮৬ লোহাগাড়ার নড়াই এই পঞ্চমবারের মতো আমাদের রিউনিয়নের আয়োজন হয়েছে। ৪০ বছর আগে এই বন্ধুদের ছেড়ে চলে আসছি। আজ আমরা আবার এই মিলন মেলায় সবাই একত্রিত হয়ে এই ৮৬ যে বন্ধন এটা চলমান থাকবে, যার কারণে আমাদের স্লোগান হচ্ছে এইচএসসি ৮৬ একসাথে চিরদিন। খুব ভালো লাগছে, কারণ স্বামীদের অনুষ্ঠানে আসা তো আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আমরা এখানে আসছি, এরা যে এটা করছে এটা আমরা খুব আনন্দিত। এই মিলন মেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই আয়োজন ভবিষ্যতের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করছেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের স্টেশনারি জগতে যৌথভাবে নতুন অধ্যায় শুরু করেছে বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলি ও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই। এ নিয়ে আয়োজিত বিয়ন্ড দ্য অর্ডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি শীর্ষক থিমে লঞ্চিং অনুষ্ঠানে বক্তারা জানান, এই যৌথ উদ্যোগ মানুষের দৈনন্দিন কাজকে আরও কার্যকর করবে, দেশের শিক্ষা ব্যবস্থা ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এই অংশীদারিত্বের মাধ্যমে এসিআই শক্তিশালী বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে আধুনিক ডিজাইন, টেকসই ও গুণগত বৈশিষ্ট্যের ডেলির পণ্য দেশের বাজারে আরও সহজলভ্য হবে। অনুষ্ঠানে ডেলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর, মার্স এসিআই এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ উদ্দৌলা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। ৬ দলের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর ১২তম আসর। ৬ আসর পর এবার টুর্নামেন্ট শুরু হবে সিলেট থেকে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বেলা ৩টায় শুরু হবে খেলাটি। এদিকে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১২তম আসর। ২০১৭ সালের পর আবারও সিলেট থেকে শুরু হচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল আসর। বেশ ব্যালেন্স দল গড়েছে রাজশাহী, তবে উদ্বোধনী ম্যাচ কিংবা শিরোপা জয়ের চেয়েও খেলতে পারার আনন্দেই উত্তেজিত দলটির ক্রিকেটাররা। আমাদের ফোকাসটা এটাই থাকে যে কিভাবে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারছি কিনা, বা আমাদের যে সামনে টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টটা হচ্ছে কিনা। প্লেয়ার হিসেবে খুবই এক্সাইটেড যে মাঠে আমরা খেলার সুযোগ পাবো। সিলেট কখনো বিপিএল শিরোপা জেতেনি। আগের রানার্স আপ হওয়ার রেকর্ড ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সিলেট টাইটান্স। ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। দুপুরে ২ নম্বর গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের, কিন্তু তার আগেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেন তারা। বিপিএল শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেয় বিপাকে বিসিবি। এমন পরিস্থিতিতে চাপে আছে বোর্ড। ৩ ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না, তো সুতরাং এটা হইলে প্রচণ্ড প্রেশার। তারপরে আমরা ম্যানেজ করে টিমটাকে আমরা টেক ওভার করে ক্রিকেট বোর্ড ইজ টেকিং ওভার। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8:45 মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস। এদিকে মাঠের খেলা শুরুর আগে দেশি শিল্পীদের নিয়ে ছোট্ট পরিসরে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ দেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব, গণসংবর্ধনায় তারেক রহমান।
মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এভারকেয়ার হাসপাতালে মায়ের শয্যা পাশে। 17 বছরের নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। কর্মী সমর্থকদের আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন নিরাপত্তায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিরচিত দেশে ফেরা অবিস্মরণীয় হয়ে থাকবে বলছেন দলের নেতাকর্মীরা। বিমানবন্দরে ফোন আলাপে তারেক রহমানকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। সরাসরি মাঠের রাজনীতিতে ফেরায় জামায়াতের শুভেচ্ছা। রাজনৈতিক সহ অবস্থান জোরদার হবে প্রত্যাশা এনসিপির। উত্থান পতনের মধ্য দিয়ে গেছে তারেক রহমানের 4 দশকের রাজনৈতিক জীবন। মামলা, নির্যাতন, বন্দি দশায় কেটেছে বেশিরভাগ সময়। এবং উৎসবের আমেজে পালিত হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।